সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি SMZ ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আমি তোমাদের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক এবং আমি তোমাদের অর্থনীতি বিষয়টি নেব। আর পড়াশোনায় ঢোকার আগে আমার আসলে কিছু বলার আছে। তোমরা এত সাবজেক্ট থাকতে তোমরা কেন অর্থনীতি বিষয়টা নিছো, সেটা একটা তোমাদের প্রশ্ন হতে পারে যে আসলে অর্থনীতি পড়ে আমার লাভটা কি। অনেকেরই প্রশ্ন থাকবে যে অন্যান্য সমাজকর্ম নাও নাই, তোমরা কিন্তু অর্থনীতি নিছো। অবশ্যই তোমরা কেউ বুঝে নিছো, কেউ না বুঝে নিছো। তাহলে তোমাদের কাছে আবার অনেকে এটাও বলবে যে অর্থনীতি অনেক কঠিন সাবজেক্ট, অনেক চিত্র আছে, অনেক অঙ্ক আছে, এই ধরনের কথাবার্তা তোমরা শুনবা। কিন্তু অর্থনীতি সাবজেক্টটা নিলে তোমাদের কি কি লাভ আছে এটা অনেকে হয়তো বা তোমরা জানো না বা জানার চেষ্টাও করবে। প্রথমে আমি বলবো যে অর্থনীতি নিলে আসলে তোমার কি লাভ হবে। তোমরা এখন আসো হচ্ছে HSC লেভেলে, তাই না? তোমরা ভবিষ্যতে অনেকেই অর্থনীতিতে অনার্স মাস্টার্স করার সুযোগ পাবে। যদি কেউ অর্থনীতিতে উচ্চশিক্ষা গ্রহণ করো, তোমাদের যে লাভটা হবে সেটা হচ্ছে তোমরা যে কোনো ব্যাংক, যে কোনো NGO, যে কোনো ইন্স্যুরেন্স, যে কোনো চাকরি, বাংলাদেশে লবণ বোঝো, লবণ তরকারিতে তো লবণ ছাড়া তো তরকারি হয় না, এটা তো তোমরা জানো, তাই না? অর্থনীতি সাবজেক্ট হচ্ছে চাকরির বাজারে লবণের মতো। অর্থনীতির স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে না এমন কোনো চাকরি বাংলাদেশে নাই। তার মানে অর্থনীতি নিলে তোমরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হওয়া না। এক, দ্বিতীয়ত হচ্ছে এই সাবজেক্টটা এই সাবজেক্টটা পড়লে তোমাদের মোটামুটি বলা যেতে পারে যে তোমরা মোটামুটি অনেক জিনিসপত্রই তোমরা আমাদের যে দৈনন্দিন যে জীবনযাপনের জন্য অনেক জিনিসপত্রই তোমরা এই পড়ার মাধ্যমে তোমরা জানতে পারবে। এই সাবজেক্ট নিলে তোমরা অনেক বিষয় তোমাদের কাছে অত্যন্ত পরিষ্কার হবে। তোমরা কিভাবে কোন অবস্থায় কোন ব্যবহার করবা, কার সঙ্গে কি বললে তোমার, কার সঙ্গে কি বলা উচিত, কিভাবে তোমার লাইফস্টাইল যাওয়া উচিত, এই সাবজেক্ট করলে তোমরা মোটামুটি এই জিনিসগুলো জানবা। কারণ অর্থনীতি বিষয়টা মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। ইকোনমিক্স ইজ এ সাবজেক্ট অফ হিউম্যান বিহেভিয়ার। ইকোনমিক্স তোমার হচ্ছে মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। এখন আমি বইয়ে যাওয়ার আগে আজকে আমি তোমাদের একটা স্লাইড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আচ্ছা, তোমরা মনোযোগ দিয়ে দেখো তো, তোমরা স্ক্রিনকে আমার এটা দেখতে পাবে না, দেখি আমি একটু। ওকে, কেউ একজন আনমিউট হও, কেউ একজন আনমিউট হও, আমাকে বলো সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে। এবার আবার হ্যাঁ, ঠিক আছে, মিউট করো, মিউট করো, মিউট করো। আচ্ছা, এখন আজকে আমরা অর্থনীতির প্রথম পত্রের আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। খুব বেশি বইপত্র আজকে পড়বো না, আজকে আমাদের মূল আলোচনা হবে আমরা ইকোনমিক্সটা কেন নিব এবং কিছু গল্প আমি করব অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। তোমাদের ইনশাআল্লাহ ভালোই লাগবে। তোমাদেরকে আমি আজকে যে অধ্যায়টা পড়াবো বা যে অধ্যায়টা আজকে আমি শুরু করব, অধ্যায়ের নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। আমরা অধ্যায়ে যাওয়ার আগে তোমাদের কিছু জিনিস না বললেই না। আসলে অর্থনীতি বিষয়টা আসলে কি, বা অর্থনীতি কাকে বলে, বা অর্থনীতি কি? তোমাদের যদি তোমরা যদি একেবারে কিছু নাই জানো, তোমরা বলবা কি অর্থের নীতিকে অর্থনীতি বলে। মানে যেই নীতির মাধ্যমে অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় তাকে অর্থনীতি বলে, তাই না? নামই তো অর্থ নীতি, মানে অর্থকে কেন্দ্র করে যে নীতি গৃহীত হয় তাকে অর্থনীতি বলে। এটা আসলে নাম থেকে তোমরা আন্দাজ করতে পারতেছো, কিন্তু বিষয়টা আসলে তা না। অর্থনীতি হচ্ছে এমন একটা বিষয় যেখানে সীমিত সম্পদের মাধ্যমে অসীম অভাবের মাঝে সমন্বয় সাধন করা হয়। আবার শোনো, অর্থনীতি এমন একটা বিষয় যেখানে সীমিত সম্পদের মাধ্যমে অসীম অভাবকে সমন্বয় সাধন করা হয়। তোমরা এই স্লাইডটা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো অর্থনীতি কি। অর্থনীতিবিদ এল রবিনসের মতে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানুষের আচরণ বিশ্লেষণ করে। আরেকবার দেখো, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানুষের আচরণ বিশ্লেষণ করে। বিষয়টা কি তোমাদের কাছে খুব জটিল মনে হচ্ছে না? কিচ্ছু না। এবার আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমার কাছে অভাব আছে 10টা, মনে করো খাদিজা সুলতানা রিমলি, হ্যাঁ, তুমি তোমার ইচ্ছা যে তুমি হানিমুনে যাবা বালিতে, আবার তোমার আবারও ইচ্ছা তুমি হানিমুনে যাবা কলকাতাতে, আবার তোমার ইচ্ছা তুমি কক্সবাজারে হানিমুন করবা,
আবার তোমার ইচ্ছা তুমি সিলেট যাবা, তুমি জাফলং যাবা, তোমার 4টা ইচ্ছা হচ্ছে হানিমুনে যাওয়া। তো তোমার এখানে কি অভাব, 4টা অভাব হইলো না? তুমি কি 4টা অভাব কি তুমি পূরণ করতে পারবা? তোমার হাজবেন্ড কি করবে যে তুমি কোন জায়গাতে যাইলে তুমি বেশি খুশি হবা, তখন তুমি কি উত্তর দিবা? তুমি বালিতে যেতে চাও, তুমি বালিতে যাবা। তুমি একটা চয়েস দিচ্ছ না, বুঝছো? জি হাদিজা শুনতে পাচ্ছ? মানে তোমার হানিমুন করার ইচ্ছা হয়েছে, তোমার বিয়ে হয়েছে, হানিমুনে যাবা। তোমার ইচ্ছা করতেছে তুমি ইন্দোনেশিয়ার বালিতে যাবা, তোমার ইচ্ছা তুমি পাতায়া যাবা, তোমার ইচ্ছা তুমি কলকাতায় যেতে পারো, অথবা কক্সবাজার, অথবা সিলেট, জাফলং, যেখানে যাও। 6-7টা প্ল্যান তোমার মাথায় আছে, তাই না? তার মানে তোমার হাজবেন্ড কি তোমাকে 6-7 জায়গাতে হানিমুন করাতে নিয়ে যাবে? প্রশ্নই ওঠে না। তুমি চেষ্টা করবো হচ্ছে দেশের বাইরে হানিমুন করাইতে, তোমার হাজবেন্ড চাবে হচ্ছে কিভাবে কম খরচে হানিমুন করা যায়। তোমার হাজবেন্ড চাবে কক্সবাজারে হানিমুন করে, খুব স্বাভাবিক বিষয়। তার মানে কি, অভাব কিন্তু অসীম। তোমার অভাব হচ্ছে, তোমার আজকে মনে করো তোমার দরকার হচ্ছে মনে করো 5,000 টাকা দামের শাড়ি, আরেকটা মেয়ের গায়ে তুমি কাপড় দেখলে 10,000 টাকার শাড়ি, তখন তোমার মনে হলো না ওই শাড়িটা তোমার জন্য দরকার। তার মানে হচ্ছে তোমার অভাবও কিন্তু অসীম, তোমার যতই দেখবা ততই অভাব অনুভূত হবে। কিন্তু তোমার হাজবেন্ডের পকেটের যে পরিধি সেটা কিন্তু লিমিটেড। তোমার হাজবেন্ডের ইনকাম বা তোমার ইনকাম কিন্তু সীমিত। এই সীমিত ইনকাম দিয়ে তুমি কিভাবে তোমার এই অসীম অভাব পূরণ করবা, এই জিনিসটাই অর্থনীতি আলোচনা করে। মানে আমরা যেই উপায়ে আমার অসীম অভাবকে সীমিত সম্পদের মাধ্যমে পূরণ করব, যেই প্রক্রিয়ার মাধ্যমে, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে ইকোনমিক্স। এবং ইকোনমিক্স পুরোপুরি মানুষের আচরণ নিয়ে কাজ করে। যেমন এই যে খাদিজা আক্তার বা তোমার হচ্ছে পলাশ আহমেদ বা রুহিত, সবাই কি তোমার কি ভাত খেতে ভালো লাগে? তোমাদের একজনের ভাত খেতে ভালো লাগে, একজনের রুটি খেতে ভালো লাগে, একজনের চাইনিজ ফ্রাইড রাইস খেতে ভালো লাগে, একজনের মনে করো ভাত খাইতেই ভালো লাগে না। এটাই তো স্বাভাবিক। এক একটা মানুষের চরিত্র এক এক রকম। ইকোনমিক্স এর মূল কাজ হচ্ছে মানুষের এই চরিত্রগত বিশ্লেষণ বা আচরণ বিশ্লেষণ করা হচ্ছে ইকোনমিক্স এর মূল আলোচনার বিষয়। আরেকটা জিনিস হচ্ছে কি, ইকোনমিক্স সীমিত সম্পদের মাধ্যমে কিভাবে তুমি অসীম অভাবকে পূরণ করবা সেটা তোমাকে শেখাবে। 2 নম্বর সংখ্যাটা দেখো কি লিখছে। অর্থনীতিবিদ স্টোনিয়ার এবং হেগের মধ্যে অর্থনীতি মূলত দুষ্প্রাপ্যতা ও দুষ্প্রাপ্যতার কারণে উদ্ভূত সমস্যা সংক্রান্ত বিদ্যা নিয়ে আলোচনা করে। এখন দুষ্প্রাপ্যতা বলতে কি বোঝায়? মনে করো পলাশ আহমেদ বাজারে গেছে, সে 10টা ইলিশ মাছ চাইছে, বাজারে আছে 60টা ইলিশ মাছ। তার মানে কি, বাজারে কি তা সে যে পরিমাণ চাইছে বাজার কি সে পরিমাণ তাকে দিতে পারতেছে? না, কখনোই না। পলাশ আহমেদ পয়লা বৈশাখের আগে বাজারে গেছে, সে চাইছে 10টা ইলিশ, বাজারে আছে 60টা ইলিশ, তার মানে 3টা ইলিশের ঘাটতি বাজারে আছে। যখন চাহিদার তুলনায় সম্পদ হবে কম বা সম্পদ তোমার অপ্রাচুর্য হবে, তখন আমরা এই অবস্থাকে বলবো দুষ্প্রাপ্যতা। বুঝছো? যখন আমরা দেখবো যে তোমার বাজারে তোমার দরকার হচ্ছে 10টা লিচু, বাজারে আছে 8টা লিচু, তার মানে তুমি যে পরিমাণ চাইতেছো লিচু, সেই পরিমাণ লিচু বাজারে নাই। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে তোমার এটাকে আমরা বলবো হচ্ছে দুষ্প্রাপ্যতার সম্পর্ক। কি বলবো এটাকে আমরা? দুষ্প্রাপ্যতার বিষয় বা দুষ্প্রাপ্যতা। এখন আরেকটা মজার জিনিস শোনো, এই তোমরা কেউ একজন রেসপন্স করো, শুনতে পাচ্ছ তো আমার কথা? পলাশ বা কেউ একজন রেসপন্স করো দেখি। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা শোনো, এখন আমরা একটু গল্প করবো, বুঝছো? তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবা। এই খাদিজা শুনতে পাচ্ছ? খাদিজা, খাদিজা, জুবাইর, সবাই তো শুনতে পাচ্ছ তাই না? এই সবাই শুনতে পাচ্ছ তো? পলাশ তো জি রেসপন্স করছো, আরেকজন হ্যাঁ ঠিক আছে, ওকে। শোনো, জি স্যার শুনতে পাচ্ছি। ওকে ফাইন, এবার মিউট করো। শোনো, তোমরা জানো যে প্রত্যেক বছর নোবেল পুরস্কার দেওয়া হয়, তোমরা তো এটা সবাই জানো তাই না? 6টা বিষয়ের উপরে নোবেল প্রাইজ দেওয়া হয়। এখন সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়, রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়, পদার্থে নোবেল পুরস্কার দেওয়া হয়, মেডিসিনে নোবেল পুরস্কার দেওয়া হয়, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, হাজার হাজার সাবজেক্ট থাকতে কেন অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়? কারণ অর্থনীতি মানুষের আচরণ নিয়ে কাজ করে। কারণ তোমরা এখানে ধরো যে আমাদের এইবার কমার্স এই আর্টসে তোমরা আসলে 350 স্টুডেন্ট হবে। 350 স্টুডেন্ট মানে কি বোঝো? 350 পৃথিবী। এক একটা মানুষের চিন্তা এক এক রকম। এই ইকোনমিক্স এই মানুষের এই আচরণই বিশ্লেষণ করে। সারা পৃথিবীতে যত মানুষ হবে তত আইডিয়া হবে। এক এক মানুষের চিন্তার ধরন এক এক রকম। এই জন্য তোমার হচ্ছে ইকোনমিক্সে নোবেল পুরস্কার দেওয়া হয়। তোমাদের একটা গল্প বলি। 2018 সালে রিচার্ড থ্যালার নামে একজন ইকোনমিস্ট, উনি নোবেল পুরস্কার পাইছে। কেন নোবেল পুরস্কার পাইছে সেটা নিয়ে একটু তোমাদের সঙ্গে কথা বলি। আচ্ছা, এই পলাশ তুমি আনমিউট হও, তোমার সঙ্গে একজনকে আনমিউট হতে হবে। পলাশ আনমিউট হও। হ্যাঁ স্যার। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনবা। তোমরা সবাই শোনো। পলাশ আহমেদ তোমার হচ্ছে সে টুথপেস্ট কিনবে, বুঝছো?
তো টুথপেস্ট কেনার জন্য সে তার বাসার নিচে দোকানে গেছে, সে কোলগেট জেল পেস্ট কিনবে। একটা একই পেস্ট এক দোকানে 100 টাকা দেখছে পলাশ, আরেক দোকানে দেখছে হচ্ছে 90 টাকা। এখন পলাশ কি করলো, অত্যন্ত মেধা নিয়ে এসে 90 টাকা দিয়ে টুথপেস্টটা কিনছে, কারণ দুই দোকানে একই পেস্ট, এক দোকানে 90 এক দোকানে 100। তাই তো পলাশ, তুমি তো 90 টাকা দিয়ে পেস্ট কিনবা, তাই না? অবশ্যই। এখন এই একই পলাশ বিকালে মনে করো একটা দামি জিনিস কিনতে গেছে, মনে করো স্বর্ণ ডায়মন্ড বা অন্য কোনো দামি জিনিস, তার দাম মনে করো তোমার 1 লাখ টাকা ধরো। তো এক দোকানে ওই জিনিসটার দাম 1 লাখ টাকা, পাশের দোকানে ওই জিনিসের দাম 99,990 টাকা। মনোযোগ দিয়ে শোনো, একই পলাশ বিকালবেলা তোমার একটা এক্সপেন্সিভ জিনিস কিনতে গেছে, পাশাপাশি দুটা দোকান, এক দোকানে জিনিসের দাম হচ্ছে 1 লাখ টাকা, পাশের দোকানে জিনিসের দাম হচ্ছে 99,990 টাকা। এখন পলাশের কাছে আমার প্রশ্ন হচ্ছে, পলাশ তুমি এখন কোন জিনিসটা কিনবা? 1 লাখ টাকা দিয়ে জিনিসটা কিনবা না 99,990 টাকা দিয়ে জিনিসটা কিনবা? বলো। 99,990। এটা দিয়ে তুমি জিনিসটা কিনবা? না জি। না, তুমি এটা কিনবাই না, অসম্ভব। কেন কিনবা না বলো দেখি? তুমি কিনবা কেমন বলছো? 10 টাকা দিচ্ছ এই জন্য তুমি কিনবা না? তুমি যখন দেখবে হচ্ছে একই জিনিস এক দোকানে হচ্ছে তোমার 99,990, আরেক দোকানে 1 লাখ টাকা, তোমার মাথায় কাজ করবে যে 1 লাখ টাকার জিনিস যদি 99,990 টাকায় নেই, তাহলে আমি আসলে লাভ করতেছি কতটা? 0.0001%। এইটা তোমার মাথায় খুব কুইক কাজ করবে। তুমি 99,990 টাকা দিয়ে জিনিসটা নিবা না, তুমি 1 লাখ টাকা দিয়েই জিনিসটা নিবে। সকালবেলা তুমি কেন 90 টাকা দিয়ে জিনিসটা নিছো জানো? 100 টাকার জিনিস যখন 90 টাকায় পাইছো, তুমি কিন্তু 10% জিতছো, 10% উইন। বাট বিকালে যখন তুমি এই 1 লাখ টাকার জিনিস 99,990 টাকায় নিবা, তখন তুমি জিতবা কতটুকু জানো? 0.0001%। এটা তোমার মাথায় খুব ফাস্ট কাজ করবে, এজন্য তুমি কি করবা? 1 লাখ টাকা দিয়েই তুমি এই জিনিসটা নিবা। এটাকে বলে মেন্টাল অ্যাকাউন্টিং ক্যালকুলেশন। মানুষ, এই যে রিচার্ড থ্যালার বলছে যে মানুষ সবসময় পার্সেন্টেজ বা ফ্র্যাকশনাল গেইন বা শতকরা লাভ বা ক্ষতি নিয়ে চিন্তা করে, বুঝছো? এই জন্য সে নোবেল পুরস্কার পেয়েছে। আরেকটা জিনিস শোনো, এই পলাশ শুনতেছো? জি সাগর, স্যার। এবার সাগর আনমিউট হও, পলাশ মিউট হও। সাগর বলো, সাগর আনমিউট হও। জি স্যার, শুনতেছি, বলেন। আচ্ছা শোনো, মনোযোগ দিয়ে শুনবা। এইটা হচ্ছে রিচার্ড থ্যালার তো একটা কারণে নোবেল পুরস্কার পাইছে, তোমরা জানছো যে এটাকে বলে, এটা তোমাদের কোনো কিন্তু পড়াশোনার বিষয় না, তোমরা ভাইবো না যে এটা তোমাদের পরীক্ষায় আসবে, এটা কিছুই না। জাস্ট আমি তোমাদেরকে একটু গল্প আকারে উপস্থাপন করতেছি, এগুলো কোনো পরীক্ষাতে আসবে না, জাস্ট গল্প করার জন্য গল্প। আচ্ছা, আরেকটা জিনিস শোনো, এই রিচার্ড থ্যালার আরেকটা কারণে নোবেল পুরস্কার পাইছে, সেটা হচ্ছে মনে করো এখন বৃষ্টি হচ্ছে না বাইরে, আমাদের ঢাকাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি জানি না তোমরা কে কোথায় থাকো, বৃষ্টি না হইতে পারে। বৃষ্টি যখন হয় আমাদের এই তখন জায়গায় আমাদের কি হচ্ছে না? বৃষ্টি হচ্ছে? জি স্যার, আচ্ছা আচ্ছা শোনো, বৃষ্টি কিছুক্ষণ যখন আগে হয় তখন আমরা, আচ্ছা শোনো, বৃষ্টি যখন হয় তখন আমরা কিসের প্রয়োজন বোধ করি? ছাতা লাগে না আমাদের সবাই, বলো তো? ছাতা লাগে তো, তাই না? জি স্যার, এখন মনে করো জি স্যার, ছাতার দরকার আমার। এখন তুমি হচ্ছে দোকানদার, তুমি হচ্ছে একজন দোকানদার, তোমার নাম কি জানো? দোকান ইয়া, সাগর, তোমার নাম আরে সাগর, কি নাম তোমার? বলো। সাগর, হ্যাঁ। সাগর হচ্ছে নিউ মার্কেটের একজন দোকানদার, সবাই মনোযোগ দিয়ে শুনবা। সাগর হচ্ছে নিউ মার্কেটের একজন দোকানদার। তো সাগর কি করছে তোমার হচ্ছে, সে ছাতির দোকানদার, আমি হচ্ছি তার স্যার, আমি তার দোকানে গেছি ছাতি কিনতে। আগের বছর ওর থেকে ছাতি নিছি 550 টাকা দিয়া। এবার যখন আমি তোমার ছাতি নিতে গেছি, তখন ও বলতে, আমি ছাতি নিলাম, ওরে 550 টাকা দিলাম, ও বলছে না স্যার এবার দাম তো 600। আমি কি মাথা খারাপ হয়ে গেছে না? আগের বছর নিলাম 550, এখন তুমি আমার থেকে 50 টাকা বেশি রাখবা? আমি তোমার স্যার। বলে স্যার দাম 600, দিলে নেন নাহলে যান গা। বুঝছো? তা আমি তো অবাক, কি রে, সাগরের মতো একটা স্টুডেন্ট আমার ছাত্র, সে আমাকে এটা কেমনে বলবে? পরে আমি রাগ করে আমি গেলাম না। পরে আমি মাথায় চিন্তা করছি কি জানো, আমার চিন্তা হচ্ছে এটা আগের বছরে নিলাম তোমার 550 টাকা দিয়া, এই বছরে 600, তার মানে সাগর নিশ্চিত ইচ্ছাকৃত ভাবে দাম বাড়াইছে। কিন্তু সাগর ইচ্ছাকৃত ভাবে আসলে দামটা বাড়ায় না। যখন কোনো জিনিসের চাহিদা বাড়ে তখন দামটা এমনিই বাড়ে। তোমরা মোটামুটি সবাই বিষয়টা জানো। মনে করো একই আম সবাই খেতেছো, তার মানে কি ওই আমটার দাম বাড়বে না? ডিমান্ড বাড়বে না? ডিমান্ড বাড়লে দামটা হুম, বেড়ে যায়। এই সাগর, তুমি শুনতে পাচ্ছ তো? সাগর, জি স্যার, সাগর, জি হ্যাঁ। স্যার, এখন এখন আমার কিন্তু আমি কিন্তু তোমার ক্রেতা, তুমি কিন্তু বিক্রেতা। আমার মনে হচ্ছে যে সাগর হুম, ইচ্ছাকৃত ভাবে দামটা বাড়াইছে। যার কারণে আমি কি করলাম, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই জানাইলাম যে সাগরের দোকানে যাওয়া যাবে না। সাগরের দোকানে গেলে সাগর গলা কাটে, এত দাম রাখে ছেলেটা, ওর দোকানে কেনাই যাবে না। তো আমার আত্মীয় স্বজন কেউ আর তোমার কাছ থেকে এই তোমার ছাতিটা নিবে না। যার কারণে কি হয় বলতো, তোমার এই ছাতির ডিমান্ডটা কমে যাবে। ছাতির যখন ডিমান্ড কমে যাবে। বা চাহিদা কমে যাবে,
তখন ছাতির দামটা কমে যাবে। এই আমি তখন আবার তোমার দামটা কম। দোকানে যাইয়া কম দামে ছাতা কিনতে পারবো। আবারও শোনো, কোন জিনিসের যখন চাহিদা বাড়ে, দাম বাড়ে, তখন কোন কোন ক্রেতা মনে করে যে বিক্রেতারা ইচ্ছাকৃতভাবে দামটা বাড়াইছে, যার কারণে সে তার আশেপাশের সকলকে কনভিন্স করে যে ওই দোকানে যাওয়া যাবে না, ওখানে দাম বেশি রাখে। যার কারণে ওই দোকানের কাস্টমার কমে যাবে না, ওই দোকানের ওই কাস্টমার ওই প্রোডাক্টের যখন কনজিউমার বা কাস্টমার যখন কমে যাবে, ওই প্রোডাক্টের ডিমান্ডটা কমে যাবে। যখন কোনো জিনিসের চাহিদা কমে যায় তখন কি হয় বলতো, তার তোমার হচ্ছে দামটাও পড়ে যায়। তখন দামটা এই আমি, হ্যাঁ তখন এই আমি তোমার স্যার ওই দোকান থেকে আবার 550 টাকা দিয়েই তোমার ছাতাটা নিতে পারবে। এই থিওরিকে বলে থিওরি অফ নার্জ। এই কারণে তোমার হচ্ছে রিচার্ড থালার নোবেল পুরস্কার পেয়েছে। দুইটা কারণে, প্রথম যে থিওরিটা দিলাম এটাকে বলে তোমার মেন্টাল অ্যাকাউন্টিং ক্যালকুলেশন, পরে যে থিওরিটা দিলাম এটাকে বলে হচ্ছে থিওরি অফ নার্জ বা নার্জ থিওরি। এই আচ্ছা, এবার আমরা তোমার হচ্ছে একটু বইয়ে যাই, ঠিক আছে? দেখো নেক্সট স্লাইডটা খেয়াল করো তোমরা। আমরা অর্থনীতি কি মোটামুটি জানছি, এবার আমরা অর্থনীতির মূল দুইটা সমস্যা আছে, একটাকে বলে দুষ্প্রাপ্যতার সমস্যা। দেখো তোমরা মনিটর দেখতে পাচ্ছ সবাই? দুষ্প্রাপ্যতা লেখা দেখা যাচ্ছে তোমরা জি স্যার। দেখতে পাচ্ছ? ওকে ফাইন। রিডিং এক মিনিট একটু রিডিং করো, দেখো কি লিখছে। অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলতে মূলত সম্পদের স্বল্পতা বা অপ্রাচুর্যতাকে বোঝায়। বিভিন্ন অভাব পূরণের জন্য প্রয়োজন পর্যাপ্ত সম্পদ, কিন্তু মানুষের প্রয়োজনের তুলনায় সম্পদ সীমিত। অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলতে সম্পদের স্বল্পতা বা অভাব পূরণের উপকরণের সীমাবদ্ধতাকে বোঝানো হয়েছে। তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে ক, ওই যে তোমাদের তো সৃজনশীল প্রশ্ন তাই না, ক খ গ ঘ, কতে আসতে পারে যে দুষ্প্রাপ্যতা কি, তোমরা লিখবা দুষ্প্রাপ্যতা বলতে মূলত সম্পদের স্বল্পতা বা অপ্রাচুর্যতাকে বোঝায়। এখন মনোযোগ দিয়ে আমার কথা শোনো। দুষ্প্রাপ্য কথাটার মানে হচ্ছে যেই পরিমাণ তুমি চাচ্ছ সেই পরিমাণ বাজারে নাই, অথবা তুমি যা চাচ্ছ তা বাজারে নাই। মনে করো আমি চাচ্ছি হচ্ছে মুরগির মাংস দিয়ে আজকে ভাত খাবো, কিন্তু বাজারে দেখি ইলিশ মাছ আছে কিন্তু মুরগির মাংস নেই, তার মানে কি আমি বলবো এই সম্পদ দুষ্প্রাপ্য। আবার এভাবে হতে পারে আমার দরকার 10টা ইলিশ, বাজারে আছে 5টা ইলিশ, তাহলে আমরা বলবো হচ্ছে সম্পদ দুষ্প্রাপ্য। আমি কি বোঝাতে পারলাম তোমাদেরকে? বুঝছো তোমরা বিষয়টা? আবার জি শোনো, স্যার। যখন দেখবা যে বুঝছি। চাহিদার তুলনায় দুই ভাবে দুষ্প্রাপ্যতা হতে পারে, একটা হচ্ছে তোমার তুমি চাইতেছো আলু, বাজারে আলু নাই, এটাও দুষ্প্রাপ্য। আবার আমার দরকার 10 কেজি আলু, বাজারে আছে 5 কেজি আলু, এটাও দুষ্প্রাপ্য। তার মানে চাহিদার তুলনায় যখন সম্পদ সীমিত বা সীমাবদ্ধ হয় তখন আমরা এই অবস্থাকে বলবো দুষ্প্রাপ্যতার সমস্যা বা দুষ্প্রাপ্যতা। এখন তোমরা নেক্সট স্লাইডটা দেখো, খুব মনোযোগ দিয়ে দেখবা। নির্বাচন দেখো, মানুষের অসীম অভাব ও সম্পদের দুষ্প্রাপ্যতা থেকেই নির্বাচন জনিত সমস্যা উদ্ভব হয়। মানুষের অভাব অসীম হলেও সম্পদের পরিমাণ সীমিত। অসীম অভাব ও সীমিত সম্পদের মাঝে সমন্বয় সাধনের জন্যই মানুষকে বাছাই বা নির্বাচন করতে হয়। আমি এটা নিয়ে তোমাদের শুরুতেই বলছি, আরেকবার দেখো, মানুষের অসীম অভাব ও সম্পদের দুষ্প্রাপ্যতা থেকেই নির্বাচন জনিত সমস্যা উদ্ভব হয়। মানুষের অভাব অসীম হলেও সম্পদের পরিমাণ সীমিত। অসীম অভাব ও সীমিত সম্পদের মাঝে সমন্বয় সাধনের জন্যই মানুষকে বাছাই বা নির্বাচন করতে হয়। এখন মজার বিষয়টা হচ্ছে এখানে যে মনে করো যে তোমাকে যদি বলা হয় যে তুমি মনে করো বাজারে গেছো, তো বাজারে যে তোমার আম কাঁঠাল জাম লিচু তুমি 15 প্রজাতির ফল তোমার চোখের সামনে আসছে, 15 প্রজাতি মানে আম জাম লিচু মূলা যা আছে সবকিছু তুমি দেখছো, কিন্তু তোমার পকেটে যেই পরিমাণ টাকা আছে, পকেটে আছে তোমার 600 টাকা, এই 600 টাকা দিয়ে কি তুমি 15 প্রজাতির ফল কিনতে পারবা? প্রশ্নই ওঠে না। তখন তোমাকে কি করতে হয় বলতো, তোমাকে বাছাই করতে হবে যে এই 15টা ফলের মধ্যে কোনটা কোনটা আমার নিলে আমার অভাব খুব দ্রুত পূরণ হবে বা আমি অভাবগুলা মানে আমি নির্বাচন করতে পারবো। তখন তোমাকে নির্বাচন করতে হবে যে আমি কি আম জাম কাঁঠাল লিচু চারটার মধ্যে আমি কোনটা চাই, আম খাবো, তাহলে তুমি আম কিনবা। এই আম খাওয়ার জন্য তোমাকে কি করতে নির্বাচন করতে হচ্ছে না 4টা জিনিস থেকে, এইটাকে আমরা বলতেছি নির্বাচন জনিত সমস্যা। বা বিয়ের বাজারের ক্ষেত্রে চিন্তা করো, মনে করো তুমি বিয়ে করবা, তো তুমি কয়টা পাত্রী দেখছো? 15টা পাত্রী দেখছো। তো 15টা পাত্রী যদি তুমি দেখো, 15টা পাত্রী দেখলে তোমরা কি 15 জনকেই বিয়ে করতে পারবা? না। বিষয়টা হচ্ছে এই 15 জনের মধ্যে তুমি একজনকে বিয়ে করবা। তার মানে কি তুমি তাকে নির্বাচন করবা। কিভাবে নির্বাচন করবা? বাকি 14 জন বাকি 14 জনকে বাদ দিয়েই তো তোমার একজন নির্বাচিত হবে, তাই না? 15টা মেয়ে তুমি কেউ একদম রেসপন্স করো,
দেখি রাশেদ, রাশেদ জি স্যার। শুনতে পাচ্ছ? আচ্ছা জি রাশেদ স্যার। আনমিউট হবে। আচ্ছা শোনো, রাশেদ বিয়ের বাজারে গেছে, রাশেদের বিয়ে হবে সামনে ইনশাল্লাহ। তো রাশেদ মেয়ে দেখতে গেছি, 15টা মেয়ে দেখছে। রাশেদ চাচ্ছে যে সে নোয়াখালী মেয়ে বিয়ে করবে, তার বউয়ের অনেক সম্পদ থাকতে হবে এবং তার বউয়ের একটা শালি থাকতে হবে, বোন থাকতে হবে। এগুলো যদি থাকে তাহলে সে বিয়ে করবে। তো সে বেছে বেছে দেখলো 5টা মেয়ের মধ্যে তোমার রিকোয়ারমেন্ট আছে। তখন সে এই 5টা থেকে আবার দেখলো যে কে সবচেয়ে সুন্দর, তাকে সে বিয়ে করবে। তার মানে কি, সে অনেকগুলা তার অপশন ছিল, সে অপশন থেকে সে শেষ পর্যন্ত বাছাই করে সে তোমার হচ্ছে একটা মেয়েকে নির্বাচন করলো। যে প্রক্রিয়ার মাধ্যমে এটা কি করলো, এই নির্বাচন করলো, এটাকে আমরা বলবো নির্বাচন। ইকোনমিক্সে এই নির্বাচন একটা বিশাল জিনিস বা বিশাল একটা সেক্টর, এটাকে বলে চয়েস বা নির্বাচন জনিত সমস্যা। যেমন মনে করো, আমি আরো উদাহরণ দিই। মনে করো তুমি বাজারে গেছো, তোমার কাছে মনে করো চিপস ভালো লাগে, পটেটো, মিস্টার টুইস্ট, লেইস, পপার্স, হাবি জাবি চিপস বাজারে আছে, 10টা চিপস মনে করো বাজারে আছে। তোমার কাছে আছে 15 টাকা। 15 টাকা দিয়ে কি তুমি 10টা চিপস কিনতে পারবা রাশেদ? জি না। তার জি মানে না। তোমাকে একটা বাছাই করতে হবে না যে কোনটা তুমি কিনবা। ধরো তুমি মিস্টার টুইস্ট জি কিনছো, তার মানে কি বাকি জি 10টা থেকে তো তুমি মিস্টার টুইস্ট কিনছো, তাই না? এই যে জি এই যে জি স্যার। এই উপায়ে তুমি এটা বাছাই করছো, এই উপায়টাকে আমরা বলবো হচ্ছে নির্বাচন। নির্বাচন। জি বুঝছো? ওকে, জি স্যার। আজকে আমরা এতটুকুই আমাদের আজকে মোটামুটি আলোচনা হবে। আর আমি বেশি সামনে যাব না, তোমাদের অনেক সামনে আমরা আরো আস্তে আস্তে পড়তে থাকবো। শুরুতে আমাদের বিষয়গুলো খুবই সহজ, এখন আমরা আবার হচ্ছে গল্পে ফিরে যাবো। আচ্ছা মনোযোগ দিয়ে শুনবা তোমরা। মনে করো তোমরা জানো যে ইকোনমিক্স এর জনক কে? ইকোনমিক্স এর জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। কে জনক ইকোনমিক্স এর? অ্যাডাম স্মিথ। অ্যাডাম অ্যাডাম স্মিথকে স্মিথ। বলা হয় ইকোনমিক্স এর জনক। এখন প্রশ্ন হচ্ছে, এটা গল্প, তোমাদের এটা কোনো পরীক্ষাতে আসবে না, জাস্ট জানো। ইকোনমিক্স সাবজেক্টটা তোমার যখন শুরুতে আসে, তখন তোমার হচ্ছে ইকোনমিক্স ফর্মালি সাবজেক্ট হিসেবে আসে অনেক পরে, অনেক প্রায় তোমার হচ্ছে মনে করো যে তোমার সাবজেক্ট হিসেবে ধরো অনেক পরে আসছে ইকোনমিক্স, মানে বেশি দিন হয় না ইকোনমিক্স এর বয়স। কিন্তু অর্থনীতির যে চিন্তা চেতনা, সেটা তোমার হচ্ছে অ্যাডাম স্মিথের একটা বই ছিল, তোমরা জানো যে 1776 সালে অ্যাডাম স্মিথ একটা বই লিখছিল, ওটাকে বলে ওয়েলথ অফ নেশন। বইয়ের নাম ছিল ওয়েলথ অফ নেশন। সেই বইয়ে সর্বপ্রথম সে ইকোনমিক্স এর কিছু থিওরি দেওয়ার চেষ্টা করছিল 1776 সালে, বুঝছো? এবং সেই বই লেখার কারণে আমরা অর্থনীতির জনক হিসাবে বলি অ্যাডাম স্মিথের নাম। যদিও তিনি অর্থনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন তোমার হচ্ছে বলতে পারো তোমরা হচ্ছে ফিলোসফিস্ট বা দার্শনিক বলতে পারো তাকে, মানে জি দার্শনিকই বলা যাবে। সে তোমার হচ্ছে ইকোনমিক্স এর কোনো ডিগ্রিদার ছিল না, সে দার্শনিক ছিল। এখন যখন প্রথম আসে, এই শোনো, ইকোনমিক্স যখন প্রথম আসে তখন তোমার হচ্ছে তাকে আমাদের, এটা তোমাদের বই আছে কিনা আমি জানি না, বইটা আমি দেখে নিয়ে কেন তাকে অর্থনীতির জনক বলা হয় সেটা জানা জরুরি, এজন্য তোমাদেরকে বলি। অ্যাডাম স্মিথের মূল অবদান ছিল দুইটা। অ্যাডাম স্মিথের আগ পর্যন্ত যত মানুষ বা যত মনীষী আসছিল, তারা মনে করতো তোমার হচ্ছে, মনে করো তুমি একটা ইন্ডাস্ট্রি, তোমরা একটা জুতার কারখানার মালিক, বুঝছো? অ্যাডাম স্মিথের আসার আগ পর্যন্ত একজন মানুষ, সে একটা জুতা বানাইতে গেলে সে তোমার একাই একটা জুতা বানাইতো, বা একাই মনে করো তুমি একটা কেক বানাইতেছো, বা একাই তুমি একটা ক্লাস, মানে সব তুমি একাই করতেছো অ্যাডাম স্মিথের আসার আগ পর্যন্ত। কিন্তু অ্যাডাম স্মিথ আসার পরে সে একটা তত্ত্ব দিল, এটাকে বলে লেবার ডিভিশন থিওরি বা শ্রম বিভাজন তত্ত্ব। তত্ত্বটা হচ্ছে এই যে তোমার, আমরা যদি আমাদের কাজগুলোকে ভাগ করে নেই, তাহলে আমাদের প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা বাড়ে। এটা অর্থটা কি শোনো, অর্থটা হচ্ছে মনে করো এই যে সাগর, হ্যাঁ, সাগর তোমার হচ্ছে জুতার জুতার ফ্যাক্টরির মালিক। জি স্যার। তো সাগর জুতার ফ্যাক্টরির মালিক হলে সাগরের এমপ্লয়ি হচ্ছে 10 জন। একজন এমপ্লয়ি তোমার যদি একটা জুতা বানায়, তাহলে তার 10 ঘন্টা লাগে একটা জুতা বানাইতে। কিন্তু সাগর কি করলো, মেধা খাটিয়ে বললো যে না, আমার 10 জন এমপ্লয়ি প্রত্যেকদিন একটা কাজই করবে। যেমন প্রথম এমপ্লয়ির কাজ হচ্ছে জুতায় শুধু পলিশ করা, কালার করা। দ্বিতীয় এমপ্লয়ির কাজ হচ্ছে জুতার সোল জুতার সঙ্গে লাগানো। তৃতীয় এমপ্লয়ির কাজ হচ্ছে জুতার চামড়াটা জায়গা মতো বসানো। চতুর্থ এমপ্লয়ির কাজ হচ্ছে এরকম এক একটা কাজ। দেখো, যখন সাগরের একটা এমপ্লয়ি শুধু তোমার পালিশ করবে, বুট পালিশ করবে, তখন সে দিনে কিন্তু 500 জুতা পালিশ করতে পারবে। কিন্তু এই সাগরের যদি প্রত্যেক এমপ্লয়ি যদি একটা করে জুতা বানায়, তাহলে সে তারা তারা এই 10 জন মিলে দিনে 20টা জুতা বানাইতে পারবে। তাহলে সাগর কি করবে বলো তো? সাগর কি করবে, তার কাজগুলাকে কি তার শ্রমিকের মধ্যে ভাগ করে দিবে না? শ্রমিকের মধ্যে যদি কাজ ভাগ করে দেয়, তাহলে দেখো তোমরা গার্মেন্টস দেখো যে
বলে না যে সুইং এ কাজ করতেছে, একটা শ্রমিক শুধু ইস্ত্রি করতেছে, কেন করতেছে? কারণ ওই কাজ করার কারণে তার ওই কাজের প্রতি প্রোডাক্টিভিটি বাড়তেছে। আবার একজনের কাজ হচ্ছে জুতায় তোমার শার্টে হোল করা, মানে শার্টে ফুটা করে, সে শুধু সারাদিন শার্টে ফুটা করতেছে, যার কারণে কি হচ্ছে, তার প্রোডাক্টিভিটি বাড়তেছে। এই থিওরিটা অ্যাডাম স্মিথ দিচ্ছে যে আমরা যদি আমাদের শ্রমিককে বা কাজকে যদি বিভিন্ন ভাবে ভাগ করে দেই তাহলে আমাদের উৎপাদনশীলতা বাড়ে, এবং কথা সত্য। অ্যাডাম স্মিথের এই তত্ত্ব দেওয়ার পরে দেখা গেছে যে আসলে উৎপাদনশীলতা বহুলাংশে বাড়ছে। এটাকে বলে থিওরি অফ লেবার ডিভিশন বা শ্রম বিভাজন তত্ত্ব। এই জন্য আমরা তাকে অর্থনীতির জনক বলি। আরেকটা তত্ত্ব আছে, সেটা হচ্ছে ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হাত। বুঝছো? ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হাত, এগুলো তোমাদের কোনো কিছুই পরীক্ষাতে আসবে না। আমি আবারও বলতেছি তোমাদেরকে, তোমরা ঘাবড়ানোর কিছুই নাই। আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে একটু তোমার কি বলে একটু মজা দেওয়ার জন্যই আর কি তোমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। বুঝছো? তোমরা ভুলেও ঘাবড়ানোর কিছু নাই, এগুলা কিছুই পরীক্ষাতে আসবে না। আমি বইয়ের পড়া যতটুকু পড়াইছি নির্বাচন পর্যন্ত অতটুকুই তোমরা জানো, এর বেশি আর পড়া লাগবে। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার দুইটা কারণে অ্যাডাম স্মিথকে তোমার হচ্ছে ইকোনমিক্সের জনক বলা হয়। একটা হচ্ছে শ্রম বিভাজন তত্ত্বের জন্য, আরেকটা হচ্ছে অদৃশ্যমান তত্ত্বের জন্য। অদৃশ্যমানটা কি? অদৃশ্যমানটা হচ্ছে, দেখো মনে করো বাজারে একটা মূলা আসছে, বাজারে মনে করো, ঠিক আছে, মূলা কচু একটা তরকারি আসছে। তো নরমালি তোমরা কি জানো বলো তো? তোমার কাছে বিক্রেতার দাম চাই 20 টাকা, তোমরা বলো 15 টাকা, বিক্রেতা বলে 17 টাকা, তোমরা বলো রাজি। এভাবেই তো কেনাকাটা করো, তাই না? কাপড়ের দোকানে গেলে তোমাদেরকে বিক্রেতা বলে 5000 টাকা, তোমরা বলো, মেয়েরা বলে হচ্ছে 500 টাকা, তারপরে বিক্রেতারা বলে 4000 টাকা, মেয়েরা বলে 1000 টাকা, তারপরে বিক্রেতারা বলে 3000 টাকা, মেয়েরা বলে 1200 টাকা, তারপর রাজি 1200 টাকাতে জিনিসটা বেচা যায়। সেটা কি হয়? ক্রেতা বিক্রেতারা তোমাদের দর কষাকষির মাধ্যমে জিনিসের দাম নির্ধারিত হয় না? হ্যাঁ, এই প্রক্রিয়াটা অ্যাডাম স্মিথ যখন আসছিল, এটাকে কেউ কিছু বলবা? একটা ছেলে দেখা যাচ্ছে হাত তুলছ, কি বলো তো? হাত তুলছ, যে কিছু বলবা? হ্যালো, এ তুমি কিছু বলবা নাকি? কেউ কিছু বলবা? হাত তুলে জি না স্যার, কে হাত তুলছে? একজন হাত তুলছে, আচ্ছা হাত তোলা যায়, বলতে চাইলে হাত তুলতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা, যেটা বলছিলাম, হয়তো শোনো, তাহলে জিনিসের দাম তোমরা নির্ধারিত হয়, তোমরা জানো যে ক্রেতা একটা দাম, বিক্রেতা একটা দাম বলে, ক্রেতা আরেকটা দাম বলে, দুইজনের দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারিত হয়, তাই তো? কিন্তু অ্যাডাম স্মিথ যখন আসছিল তখন এত কিছু ছিল না, তখন এই ধারণাই ছিল না, চাহিদা যে এটা কিছু ওই সময় নতুন আসছে ইকোনমিক্স। তখন সে বলছে যে জিনিসপত্রের দাম বাজারে নির্ধারণ করে, বাজারে জিনিসপত্রের দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করে। যে উপায়ে বাজারে দাম নির্ধারণ হয়, এই উপায়টাকে বলে হচ্ছে অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ড বা তৃতীয় হাত, যে হাত দিয়ে বাজার নির্ধারিত, এটাকে বলে তোমার হচ্ছে অদৃশ্য হাত। ডিটেল জানার দরকার নাই, শুধু শব্দটা জানো, অদৃশ্য হাত। এবং শ্রম বিভাজন তত্ত্বের জন্য আমরা ইকোনমিক্সের জনক হিসাবে অ্যাডাম স্মিথকে স্বীকার করি। আচ্ছা, এবার আরেকটা মজার জিনিস, তোমরা যেহেতু ইকোনমিক্সে পড়াশোনা করছো, তাই না? ইকোনমিক্সে যেহেতু পড়ছো, কে চ্যাট করছো? স্যার কথা শোনা যায় না কেন? কথা শোনা যায় না? এই তোমরা সবাই কথা শুনতে পাচ্ছ না আমার? জি স্যার, জি স্যার, জি স্যার, ক্লিয়ারলি আসছে। তাহলে তাহসিনুল ইসলাম লিখছে হচ্ছে শুনতে পাচ্ছে না, কথা বুঝলাম না আমি। হয়তো বা স্যার তার নেটে প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম। এই তাহসিন শুনতে পাচ্ছ? তাহসিন, তাহসিন, আচ্ছা ঠিক আছে, অসুবিধা, শুনতে পাবে, অসুবিধা নেই। আচ্ছা শোনো, আরেকটা জিনিস শোনো, একটা মজার তত্ত্ব দেই, বুঝছো? খুব ভালো লাগবে, সামনে তোমরা পড়বা। বলেন স্যার। আচ্ছা, মনোযোগ দিয়ে শোনো। মনে করো যে তোমাকে আমি আজকে 10টা কলা খাইতে দিলাম, বুঝছো? তো 10টা জি কলা স্যার। খাইতে দিলে প্রথম কলা খেয়ে তুমি যে মজা পাবা, তোমার কি মনে হয় দ্বিতীয় কলা থেকে তুমি সেই মজা পাবা? জি না স্যার। না স্যার, না স্যার। না স্যার। খাদিজা আনমিউট হও, খাদিজা আনমিউট হও, দেখি আনমিউট হও। হ্যাঁ, আচ্ছা, খাদিজা, বুঝছো, খাদিজা দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে খাদিজা 10টা কলা নিয়ে আসতে পারছে, বুঝছো? এখন খাদিজা জি স্যার। প্রথম কলা খাইলো, বলতেছে ইয়াম্মি, কি মজা। দ্বিতীয় কলা খাওয়ার পরে খাদিজা কি বলবে বলো তো? খুব মজা বলবে নাকি মজাটা একটু কমে যাবে? কি মনে হয় খাদিজা? এই খাদিজা, শুনতে পাচ্ছ খাদিজা? কি বলছি? কথা বোঝা যাচ্ছে না? আচ্ছা শোনো, আমি বলি। আচ্ছা, তাহলে সমস্যা নাই, তাহলে ইয়া বলো তো দেখি। আচ্ছা, কে আছো সঙ্গে? কে আছো? এটা ছেলে, কে আছো?
ছেলে উত্তর দাও। স্যার আমি রাশিদুজ্জামান স্যার। আচ্ছা শোনো, তো তুমি বাজারে গেছো 10টা কলা নিয়ে আসছো, বুঝছো? 10টা কলা জি, নিয়ে স্যার। আসার পরে প্রথম কলা খাইছো, খুব মজা পাইছো। দ্বিতীয় কলা খাইছো, খুব বেশি মজা পাবা না, প্রথম কলা থেকে কম মজা পাবা। কি মনে হয় বলো তো দেখি? স্যার সবচেয়ে মজা পাওয়া হলো প্রথম কলাতে, কারণ প্রথম কলাতে খাইলে ভালো লাগবে, পরের ফাইন ফাইন, কলাতে একটু অতৃপ্তি লাগবে। একটু কম মজা পাবা। তারপরে আরো যত জি, কলা স্যার। খাবা তোমার কলার প্রতি আগ্রহ কমে যাবে। শেষ কলা জি, তোমাকে জি, কি জি, বলবা, স্যার। যে দোকানদার তুমি বলবা যে ভাই আর হারিয়েন না, আর পাইতেছি না, আমি আর খামু না, আমি আর মুখ মাইরে আসতেছি, এটাই বলবা। তার মানে আমরা কোনো জি, জিনিস স্যার। যতই ভোগ করব, ওই জিনিসের প্রতি আমার আগ্রহ ততই কমতে থাকবে। কমে যাবে। হ্যাঁ, এটা একটা থিওরি ইকোনমিক্স, এটাকে বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা তোমরা সামনে পড়বা। স্যার বুঝি নাই স্যার, ওইটা কি বললেন স্যার? এটা বললাম হচ্ছে এটা একটা তত্ত্ব, মানে কোন জিনিস আমরা যতই ভোগ করব, ওই জিনিসের প্রতি আমার আগ্রহ ততই কমে যাবে। ভোগের কমতে পরিমাণ থাকবে। বৃদ্ধির সঙ্গে সঙ্গে তোমার যে আগ্রহ কমে যাচ্ছে, এটাকে বলে হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা আমরা সামনে পড়বো, তোমরা জাস্ট তোমাদেরকে জি, জি। জানানোর জন্য জানালাম। আচ্ছা, আরেকটা জিনিস শোনো, আচ্ছা স্যার। মনোযোগ দিয়ে শুনবা। মনে করো আচ্ছা দেখি তো পলাশ, পলাশ, জি স্যার। এই পলাশ আনমিউট হও। আচ্ছা পলাশ উত্তর দাও। মনে করো পলাশ বাজারে গেছে, বুঝছো? চায়ের দাম 10 টাকা, কফির দামও 10 টাকা, ঠিক আছে? তো পলাশ কি খাবে জি। বলো তো? পলাশ কি খাবে, চা খাবে না কফি খাবে? স্যার আমি কফি পলাশ খাবো। কফি খাবা? স্যার কফি খাবে স্যার। ফাইন, ঠিক আছে। চায়ের দামও 10, কফির দামও 10, পলাশ খাবে কফি। এখন চায়ের দাম বেড়ে 15 টাকা হয়েছে। পলাশ আগে 1 কাপ চা খাইতো, 1 কাপ কফি খাইতো। এখন চায়ের দাম বেড়ে 15 টাকা হয়েছে, কফির দাম 10 টাকাই আছে। পলাশ এখন কি করবে বলো তো? স্যার কফি খাবে না স্যার? চা খাওয়ার পরিমাণ কি বাড়াবে? চা খাওয়া কি বাড়াবে না সে? স্যার। কেন না বাড়াবে না? স্যার, কারণ চার চায়ের দাম তো দাম বাড়ছে। ফাইন, জি স্যার। চায়ের দাম বাড়ার কারণে সে এখন কফি বেশি খাবে, কারণ কফির দাম বাড়ে না, তাই তো? হ্যাঁ স্যার। এই ধরনের ক্ষেত্রে আমরা মনে করো যখন তোমরা একটার পরিবর্তে আরেকটা ভোগ করতে পারবা, এটাকে আমরা বলবো পরিবর্তক দ্রব্য। কি দ্রব্য বলবো? পরিবর্তক দ্রব্য, সাবস্টিটিউট গুডস। মনে করো খাদিজা মিস্টার টুইস্ট পছন্দ করে, পটেটো ক্র্যাকারসও পছন্দ করে। তো পটেটো ক্র্যাকারস খাইলো, মিস্টার টুইস্ট খাইলো না, কেন? কারণ ও বিকল্প দ্রব্য হিসেবে মনে করতেছে যে পটেটো ক্র্যাকারস ভালো, আবার তার ভালো লাগতেছে জি মিস্টার স্যার। টুইস্ট, সে মিস্টার টুইস্ট খায়। এটাকে বলে তোমার পরিবর্তক দ্রব্য বা বিকল্প দ্রব্য। আবার মনে করো যে খাদিজা চা বানাবে, বুঝছো? তো চা বানানোর জন্য কি কি লাগে বলো? চিনি, দুধ, চা পাতা। তো চা পাতা ধরো, তোমার চা পাতা চিনি দিয়ে ধরি, চা পাতার দাম মনে করো 5 টাকা, চিনির দাম মনে করো তোমার হচ্ছে 5 টাকা। সে চা খাবে 2 কাপ। এখন চা পাতার দাম বেড়ে যখন 30 টাকা হবে, সে কি তোমার হচ্ছে চা বেশি খাবে? না স্যার, তখন তো কমে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে চিনির দাম 5 টাকা আছে ঠিকই, কিন্তু চায়ের দাম, চা পাতার দাম যেহেতু বাড়ছে, সে ইচ্ছাকৃত ভাবে চা খাওয়ার পরিমাণ কমাই দিবে। কমাই যখন দিবে। তোমার হচ্ছে, হ্যাঁ, এগুলাকে বলে পরিপূরক দ্রব্য। কি বলে এগুলাকে? পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্য। মানে চা পাতা চিনি ছাড়া চা হবে না, চা পাতা চিনি ছাড়া চা হবে না। এই জন্য এই ধরনের দ্রব্যকে বলে পরিপূরক দ্রব্য। মানে যখন একটা দ্রব্যের দাম কমে, তখন আরেকটা দ্রব্যের চাহিদা বেড়ে যায়। আর পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে দেখো, বললাম চা এবং কফির ক্ষেত্রে চিন্তা করো, চায়ের দাম বাড়লে কফির চাহিদা বেড়ে যায়। মনোযোগ দিয়ে শোনো, এটা সামনে আরো পড়বো, জাস্ট জানানোর জন্য। চাইলে মনে করো চায়ের দাম 10 টাকা, কফির দাম 10 টাকা, দুইটাই তুমি 1 কাপ খাও, কিন্তু চায়ের দাম বেড়ে যখন 15 টাকা হবে, তুমি কি চা বেশি খাবে? তুমি এখন চা বেশি খাবে না, তুমি কি করবা? কফি খাওয়ার পরিমাণটা বাড়াই দিবে, যেহেতু কফির দাম জি। কম আছে। এই ওকে, আজকে আমরা আর তোমার হচ্ছে আলোচনা করব না। আজকে তোমাদের প্রথম ক্লাস, জাস্ট তোমরা আমাকে একটু দেখলা, তোমাকে আমরা একটু দেখলাম, এতটুকুই হলো। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকি অংশ থেকে শুরু করব। ও একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে একটা ক্লাস আমি নিব, একটা ক্লাস মোস্তফা স্যার নিব। আমরা দুইজন শিক্ষক তোমাদের ক্লাসটা নিব। আমি হচ্ছে এসএমকে ইমরান হাসান আজকে নিলাম। নেক্সট ক্লাসটা তোমাদের নিবে হচ্ছে গোলাম মোস্তফা স্যার। কে নিবে? গোলাম মোস্তফা স্যার। তো আজকে গোলাম মোস্তফা স্যার উনি ই সেকশনের ক্লাস টিচার। হ্যাঁ, ই সেকশনের ক্লাস টিচার। আর তোমাদের যে কোনো সমস্যা বা যে কোনো প্রবলেমে পড়লে তোমরা তোমাদের ক্লাস টিচারের সঙ্গে যোগাযোগ করবা। তোমরা এখানে আসো এ এবং বি সেকশন, তাই না? এখানে কারা আছো? এ এবং বি। তো এ এবং বি জি, জি। স্যারের সঙ্গে তোমরা এই সেকশনের স্টুডেন্টরা যোগাযোগ করবা কোনো সমস্যা মনে হলে। এবং বি সেকশন যারা আসো, পলাশ শামসুল আলম পলাশ স্যার তোমাদের মনে বি সেকশনের ক্লাস টিচার, ওনার সঙ্গে তোমরা হচ্ছে
যে কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করবা। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর সেফ থাকবা, আর দোয়া করবা আর কি আমাদের জন্য, আমরা যেন সুন্দরভাবে তোমাদের ক্লাসগুলো নিতে পারি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকো। আল্লাহ হাফেজ স্যার। ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাই বাই স্যার। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। বাই বাই। আল্লাহ